হোমিওপ্যাথির এই সক্ষমতাটি থাকার দরুন যা কিছুই হোক না কেন মানুষকে সুস্থ হতে হলে যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে হবে এবং কোন একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সেই চিকিৎসাটি দিতে হবে, কাজেই এর আবেদন কখনোই নিঃশেষ হবে না। মানুষ বাধ্য হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখতে, বিরুদ্ধে ষড়যন্ত্র যতই করুক না কেন, আখেরে সর্বশেষ হোমিওপ্যাথিকে গ্রহণ করতে, তাকে তার শরণাপন্ন হতে মানুষ বাধ্য। আমি আমার হোমিওপ্যাথিক চিকিৎসকদের কথা একটু বলি। দেখবেন অধিকাংশ চিকিৎসকই মন্তব্য করছেন মানুষের যখন শেষ সময় এসে পড়ে, এই করে, এই চিকিৎসা করে, ওই চিকিৎসা করে, অনেক কঠিন কঠিন রোগী সব করে, তারপর কি যখন আর কোনো কিছুতেই কিছু হয় না তখন তারা হোমিওপ্যাথির শরণাপন্ন হন। কেন? কারণ মানুষের স্বাভাবিক প্রবণতা হলো বাঁচার জন্য খড়কুটো আঁকড়ে ধরে। ঠিক যে ঘটনাটি এখানে ঘটে, যে বাঁচার জন্য হোমিওপ্যাথির শরণাপন্ন হন, ঠিক এই মানব জাতিকেও বাঁচার জন্য এই হোমিওপ্যাথির শরণাপন্ন হতে হবে। এটাকে মানব জাতি ফেলতে পারবে না। এটা একটা হচ্ছে বলতে পারেন একটা ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি বা গ্রস দৃষ্টিভঙ্গি বলতে পারেন। আমি এত যুক্তি তর্ক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এত কিছু ব্যাখ্যা করতে যাচ্ছি না। হোমিওপ্যাথির সম্ভাবনা কখনোই নষ্ট হবে না, হোমিওপ্যাথির সম্ভাবনা বৃদ্ধিই পাবে। এখন বর্তমানে কিছুদিন আগের রিপোর্ট হচ্ছে বাংলাদেশের হোমিওপ্যাথি দিন দিন জনপ্রিয়তা বাড়ছে। বর্তমানে বাংলাদেশের 40%, এখনো সম্ভবত মোস্ট প্রবাবলি আরো বেশি, 40% মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে। ওয়ের রিপোর্ট মোতাবেক হোমিওপ্যাথি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় ট্রিটমেন্ট সিস্টেম। প্রথমটি অ্যালোপ্যাথি, দেন তারপর হোমিওপ্যাথি, দ্বিতীয় জনপ্রিয় ট্রিটমেন্ট সিস্টেম। কাজেই সম্ভাবনার কথা যদি বলি, অবধারিত সম্ভাবনা যেটাকে টিকিয়ে রাখতে হবে, এটার প্রবৃদ্ধি ঘটবে এবং এর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সার্বিকভাবে এবং পার্টিকুলারলি হচ্ছে ব্যক্তিগতভাবে। আপনি যদি মানুষকে সারাতে পারেন, আপনার কাছে মানুষ আসবে। মানুষ যারা ঝাড়ফুঁক করে তাদের কাছে যায়, যারা কবিরাজি করে, আর কোনো বৈজ্ঞানিক চিন্তা ভাবনা ব্যাখ্যা কিচ্ছু নেই, বোধগম্য কোনো ট্রিটমেন্ট নয়, সেখানে গিয়েও চিকিৎসা নেয়। মানুষ বাঁচার জন্য সবই করে, সেখানে হোমিওপ্যাথি এক সত্যিকার অর্থে একটা সায়েন্টিফিক ট্রিটমেন্ট দিচ্ছে, যাকে একটা নির্দিষ্ট কলায়, একটা শিল্পের ঘরানায় প্রয়োগ করা হয়। এই অতি উন্নত মানের চিকিৎসাটি কেন মানুষ নিবে না? আপনি যদি পার্সোনালি ভালো চিকিৎসক হন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি প্রফেশনালি আপনি আসলে সফল হতেই পারবেন যদি আপনার মধ্যে নিষ্ঠা থাকে। এই হচ্ছে সম্ভাবনা। কিন্তু এই সম্ভাবনা কতটুকু সম্ভাবনা হিসাবে থাকবে, সাপোজ এই কথাটি বললাম যে ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে সেটা নির্ভর করে কিন্তু আবার আমাদের হাতেই। এই যে বর্তমান যে পরিস্থিতিটি, সাপোজ সব মেধাশূন্য লোককে শুধুমাত্র হোমিওপ্যাথিতে ভর্তি করানো হলো, একটা উদাহরণ দিচ্ছি, এইভাবেই হলো, এবং সব মেধাবী লোক কেউ হোমিওপ্যাথিতে ভর্তি হলো না, তাহলে বাংলাদেশে সার্বিকভাবে হোমিওপ্যাথির সম্ভাবনা কতটুকু? এটা সাধারণ যুক্তিতেই বোঝা যায় যে সেখানে সম্ভাবনার হারটি মারাত্মকভাবে কমে যাবে। উজ্জ্বল হওয়ার সম্ভাবনা, সেখানে হোমিওপ্যাথি নিয়ে কিছু করার, হোমিওপ্যাথি এগিয়ে নিয়ে যাওয়ার, নতুন কিছু উদ্ভাবন করার, এই সমস্ত কিছু সম্ভাবনাটি কমে যাবে যদি মেধাশূন্য হয়। ইভেন হোমিওপ্যাথির দাবি দেওয়াগুলো সত্যিকার অর্থে পেশ করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলবো যদি আমরা মেধাশূন্য হই। তো এ কারণে যে কাজটি করণীয় থাকে তা হচ্ছে হোমিওপ্যাথগণের প্রত্যেকের লেভেল থেকে এই মেধাবী স্টুডেন্টদের, বিশেষভাবে মেধাবী স্টুডেন্টদের, এবং যারা চায়, যাদের আন্তরিক ইচ্ছা রয়েছে, আমি বলি আগ্রহ একটা ভিন্ন জিনিস, জিল মানুষকে তৈরি করে, অসম্ভবকে সম্ভব করতে শেখায়। এই তো মুসা কয়েকদিন আগে এভারেস্ট পাড়ি দিলেন, একটা পা ডিজেবল থাকা সত্ত্বেও আগ্রহ, ইচ্ছা অসম্ভবকে সম্ভব করে। তো যাদের মধ্যে সেই আগ্রহ আছে এবং যাদের মধ্যে সেই মেধাটি আছে, আমাদের প্রত্যেকটি লেভেল থেকে তাদেরকে হোমিওপ্যাথির ব্যাপারে উৎসাহিত করা উচিত। আমাদের কমিউনিটির দায়িত্ব, তাদের অভিভাবকদেরকে সচেতন করা উচিত হোমিওপ্যাথির সক্ষমতা সম্বন্ধে, হোমিওপ্যাথির ভবিষ্যৎ সম্বন্ধে, হোমিওপ্যাথির কার্যকারিতা সম্বন্ধে, ফলপ্রসূতা সম্বন্ধে সচেতন করা উচিত।
এবং এই বড় লক্ষ্যের ভিত্তিতে আমাদের কমিউনিটিকে গ্রো করা, তাকে বৃদ্ধি করা আমাদের উচিত। এবং সেই সাথে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরও হোমিওপ্যাথি নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। এই সময়টাতে বিশেষ করে পড়াশোনা ছেড়ে দেওয়া বা নাম কাওয়াজতে পড়াশোনা করা, এগুলোর চাইতে অনেক বেটার পসিবিলিটি নিয়ে আসে হোমিওপ্যাথির এই কোর্সটি, ডিএইচএমএস কোর্সটি। আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি এই হয় যে আপনি নিজে উপার্জন করে, নিজের চেষ্টা করে, সততার সাথে নিষ্ঠার সাথে জীবন অতিবাহিত করে আপনার জীবন কাটাতে আপনার কোনো আপত্তি নেই। যদি আপনার লক্ষ্য হয় যে আপনার মাধ্যমে দেশ এবং দশের মানুষের উপকার হোক, মানুষ তার ন্যায্য সেবা পাক এবং তার বিনিময়ে আপনি আপনার জীবন ধারণের উপকরণও পাবেন, সম্মানও পাবেন, এই যদি হয় আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে, যদি এই ক্রাইটেরিয়াগুলো, তাহলে সেখানে কিন্তু এই ডিএইচএমএস কোর্সটি আপনার জন্য উপযুক্ত, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। বিশেষ করে আপনি যদি মেধাবী হন, যদি মনে করেন, তাহলে হোমিওপ্যাথিতে আপনার জন্য অপার সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে। তো কাজেই আমি বলবো যে বিশেষভাবে যারা চান যে না কিছু একটা করবেন জীবনে, তারা তো হোমিওপ্যাথিতে সুযোগ আমি বললাম বাংলাদেশে বহু কাজ পড়ে রয়েছে হোমিওপ্যাথির জন্য, করার মতো বহু কাজ, বহু চিন্তা ভাবনা গবেষণা বহু কিছু পড়ে রয়েছে, কিচ্ছু করা হয়নি। তো সেখানে যারা চাইবেন যে কিছু একটা করি, তারা তো স্কোপ পাচ্ছেনই। সেই সাথে যারা আমি যে ক্রাইটেরিয়াটি বললাম যে জীবনে কিছু একটা করতে চান, সৎভাবে উপার্জন, মানুষের সেবা, এই ব্যাপারগুলো চান, তারা নিঃসন্দেহে ডিএইচএমএস কোর্সটিতে ভর্তি হতে পারেন। এই সুযোগ থাকবেই এবং সেই সাথে এটা নিশ্চিত থাকুন মানুষ আরোগ্য হওয়ার জন্য আপনার কাছে আসবেই, শুধু আপনাকে সেই মানের চিকিৎসকটি হতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, আমাদের কমিউনিটিতেও প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, খুবই যুক্ত মনে করি যে সেই ব্যাপারগুলো হচ্ছে হোমিওপ্যাথির ডিএইচএমএস কোর্সের বিশেষভাবে নেতিবাচক দিকগুলো সম্বন্ধে। এটা নিয়ে এখন পর্যন্ত এটার মান কি হবে সেই ব্যাপারটি নিয়ে বেশ দীর্ঘদিন যাবৎ আলোচনাই চলছে, বা এর যে আইনগুলো এর আগে 1983 সালের অর্ডিন্যান্স অনুযায়ী চলতো, এখন একটা চিকিৎসা আইন করার ব্যাপারে খসড়াটা প্রস্তুত হয়েছে, কিন্তু সেটা এখনো আইন হিসেবে পাশ হয়নি। এই যে ডিলেমাগুলো রয়েছে, এই যে দ্বিধাগুলো রয়েছে, এগুলো নিয়ে অনেক সময় আলোচনা হয়, সমালোচনা হয়, তো এরকম কিছু নেতিবাচক বিষয় থাকে। কিন্তু ব্যাপারটি হচ্ছে সম্পূর্ণই আইনগত ব্যাপার। শিক্ষার্থীদের যদি যোগ্যতা থাকে, তবে এগুলো থাকা সত্ত্বেও সে জীবনে উন্নতি করবে। অন্য জেনারেল লাইন ইন্টারমিডিয়েট পাশ করে বিদেশ চলে যাওয়ার চাইতে নিজের দেশে থেকে সম্মানের সাথে নিষ্ঠার সাথে উপার্জন করার মতো সুযোগ এই ডিএইচএমএস কোর্সটি কিন্তু এনে দিতে পারে এইসব নেতিবাচকতা। তবে হ্যাঁ, আমি এই ব্যাপারগুলোকে সমর্থন করব না যে এটা হোমিওপ্যাথিতে সারা জীবন টিকে থাকুক। আমি সবসময়ই বলবো যে আমাদের কর্তৃপক্ষ যদি এই ব্যাপারটিতে সচেতন না হন, এই আমাদের চিকিৎসা আইনের প্রসঙ্গ, ডিএইচএমএস এর মানের প্রসঙ্গ, এই ব্যাপারগুলোতে যদি যথাযথ পদক্ষেপ না নেন, ভবিষ্যতে হোমিওপ্যাথিতে স্টুডেন্ট আসাটাও মুশকিল হয়ে যাবে। কাজে এখানে আসলে বলার কিছু থাকে না এই প্রসঙ্গগুলো যখন উঠে। তবে এইটুকু আপাতত বলতে পারি, চাইলে একজন মানুষ এই প্রতিবন্ধকতা সত্ত্বেও তার ক্যারিয়ারটা গড়ে নিতে পারে। এই কারণে আজকের এই লাইভের প্রসঙ্গটি হচ্ছে এসএসসি যারা পাশ করেছেন, সদ্য পাশকৃত শিক্ষার্থী এবং ডিএইচএমএস এ বা হোমিওপ্যাথিতে তাদের ক্যারিয়ার। তো এই হচ্ছে মোদ্দা কথা। আমি সার্বিকভাবে আপনাদেরকে যা বলবো তা হচ্ছে, আমাদের অবশ্যই একটি বিশাল সংখ্যক শিক্ষার্থী যারা পাশ করেছেন তাদের সব দিক দিয়েই আর্থসামাজিক পরিবেশ পরিস্থিতি, তাদের মানসিক ইচ্ছা শক্তি, ভবিষ্যতের লক্ষ্য উদ্দেশ্য, অনেক দিক দিয়েই এই ডিএইচএমএস কোর্সটি একটি বিশাল সংখ্যক স্টুডেন্টের জন্য কিন্তু অত্যন্ত প্রযোজ্য, ইতিবাচক হবে। তো সেই ক্রাইটেরিয়াটি আশা করি আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্য প্রযোজ্য কিনা, এবং এটাই তুলে ধরা ছিল আজকের আমার লাইভের উদ্দেশ্য। এরপর আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোতে আমি যাব একটু পরে। এই প্রসঙ্গ নিয়ে আপনাদের যে প্রশ্ন থাকবে বা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো থাকবে
সেগুলো বা অন্যান্য অনেকদিন পরে লাইভে আসলাম, হয়তো টুকটাক অন্য প্রসঙ্গও আসতে পারে আজকে, তো এই বিষয়গুলো নিয়ে যাব। তো মুদ্রা কথাটি হচ্ছে যে আমার এই বিষয়টি তুলে ধরা, এই শিক্ষা এখন তো মনেই থাকে না, ওই যে বললাম অভিভাবকদের একটি নেতিবাচক ধারণা হোমিওপ্যাথি কিছু না, এই ধরনের কিছু একটা থাকে না। হোমিওপ্যাথি অত্যন্ত উচ্চ মার্গের একটি চিকিৎসা ব্যবস্থা এবং এতে অত্যন্ত উচ্চ মার্গের জ্ঞান প্রয়োজন পড়ে। বলতে গেলে আমাদের মধ্যে খুব কম সংখ্যকই আছে যারা আসলে, যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, তাদের মধ্যে খুব কম সংখ্যকই আছে যারা আসলে হোমিওপ্যাথিক জ্ঞান লাভের উপযুক্ত। কিন্তু আমরা বিভিন্নভাবেই সেই সুযোগটি পেয়েছি এবং আমি তা খারাপ মনে করি না, কারণ এর মধ্যে থেকে আমাদের প্রচেষ্টার মাধ্যমে অনেক ভালো চিকিৎসক তৈরি হচ্ছেন, তারা পথিকৃত হচ্ছেন ভবিষ্যৎ জাতির জন্য, ভবিষ্যৎ চিকিৎসক হোমিওপ্যাথিক কমিউনিটির জন্য তারা পথ নির্দেশ করছেন। দ্যাটস ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। আসলে আমাদের তাই বলে এটাই ধারাবাহিকভাবে হতে পারে না, চলতে থাকলে চলবে না, আমাদেরকে সেই পর্যায়ে উন্নীত হতে হবে যেন আরো বড় দায়িত্ব, আরো বড় রেসপন্সিবিলিটি, আরো বড় কিছুর ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি। আর সেটা সময়, সেই টার্নিং পয়েন্টটি এখনই। তো মনেই যদি না থাকে তাহলে সেখানে মেধাবী শিক্ষার্থী আসবে কোথা থেকে? সেখানে আমাদের হোমিওপ্যাথির উন্নতি, ক্রমোন্নতি ঘটবেই বা কিভাবে? এই কারণে আজকের লাইভটি, যেন অন্তত পক্ষে আপনাদের মনে হয় যে এখানে একটা অপশন রয়েছে, সেই অপশনটি কি ধরনের অপশন, এর ভবিষ্যৎ কি, সেই ব্যাপারগুলো নিয়ে আমি এখানে কথা বললাম আর কি। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই জানতে চেয়েছেন যে প্রস্তুতি কিনা। প্রস্তুতি কঠিন কিছু নয়। আমাদের বাংলাদেশে 64 না 65টা হোমিওপ্যাথিক কলেজ রয়েছে ডিএইচএমএস কোর্সের জন্য। আমাদের ডিএইচএমএস কলেজ রয়েছে, সেখানে এসএসসি পাস করলে আপনারা অনায়াসে ভর্তি হতে পারবেন। যারা এখনো সার্টিফিকেট পাননি, এইমাত্র যারা পাস করেছেন তারা হয়তো সার্টিফিকেটটা অনেক দেরিতে আসবে, তবে যে কাগজ, মার্কশিট সহ অন্যান্য যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো সহ হোমিওপ্যাথিক কলেজে আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, সেই সুযোগটি রয়েছে। এবং ডিসেম্বরে ভর্তি হওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল, পরবর্তীতে যেহেতু আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি সবে মাত্র বেরিয়েছে, কারণ এটা এক্সটেন্ড করে জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণটাই ভর্তি হতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর শিক্ষার্থীরা অনেকে এই ডিএইচএমএস কোর্সের জন্য চিন্তা ভাবনা করতে পারেন যে কি জানি আবার ইন্টারভিউ কোনো জটিলতা রয়েছে কিনা। না, ডিএইচএমএস কোর্সের জন্য কোনো ইন্টারভিউ এর কোনো ব্যবস্থা, মানে ইন্টারভিউ নেই। এখানে আপনারা সরাসরি কলেজে গিয়ে কাগজপত্র জমা দিয়ে এবং নির্দিষ্ট ফি, মানে নির্দিষ্ট যে কলেজের যে রেজিস্ট্রেশন ফি বা যে ভর্তি ফি রয়েছে, কোনোটায় 1-2 মাসের বেতনও নিতে পারে কলেজগুলোতে, সেগুলোতে সেই টাকাগুলো পরিশোধ করে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। আর শিক্ষামূলক প্রস্তুতির কথা যদি বলেন তাহলে বলবো যে ইন্টারভিউ নেই, আপনারা তো সবাই ভর্তি হতে পারবেন। তবে আমি বলবো যে স্টুডেন্টগুলো বায়োলজিতে বা ইংরেজিতে ভালো, তাদের পক্ষে হোমিওপ্যাথি সত্যিকারে ভালো হোমিওপ্যাথি আসলে হয়তো এখন কলেজে গেলে আপনারা দেখবেন এগুলো নিয়ে প্রশ্নই উঠবে না, বায়োলজি বা ইংরেজি সম্বন্ধে কথাই বলবে না, আপনারা ভর্তি হবেন এবং ক্লাস করবেন এবং পাশ করেও বেরোবেন। কিন্তু আমি তা বলছি না, শুধু পাশ করে বাদ বেরোনোর প্রসঙ্গটি বলছি না, আমি বলছি যারা সত্যিকারে কিছু একটা করতে চান, ভালো চিকিৎসক হতে চান, সত্যিকারে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চান, উন্নত মানের হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চান, যার মাধ্যমে হোমিওপ্যাথি এবং আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটির মাথা উঁচু হবে, সে ধরনের চিকিৎসক হতে চান, তাদেরকে অন্ততপক্ষে বায়োলজি এবং ইংরেজিতে দক্ষতাটি থাকাটি যুক্তিযুক্ত বেশি, তারা বেশ বেনিফিটেড হবেন যাদের এই দুটোতে বেশি জ্ঞান থাকবে। এবং সেই সাথে বর্তমান টেকনিক্যাল, আসলে এটা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না, যে কম্পিউটার বা এইগুলা তো এখন অনেকটা হয়ে দাঁড়িয়েছে। যে একটা সময় শুনতাম যে কিছু অপরিহার্য গুণাবলী, যেমন সাঁতার মানুষের অপরিহার্য একটি সক্ষমতা, এটা শিখতেই হয়, প্রত্যেকটা মানুষকে সাঁতারটা শিখতে হয়। ঠিক এরকম বর্তমান সময়ে তো আসলে কম্পিউটার চালানোটা হয়েছে অপরিহার্য সেই সক্ষমতার মধ্যে একটি। প্রত্যেকটা মানুষকে আসলে মিনিমাম এই বিষয়টি, যেমন আমাদের ভোটার আইডি কার্ড থাকতে হয় সাথে, প্রত্যেকটা জায়গায় লাগে, ঠিক এই রকম আমাদের এই মিনিমাম সক্ষমতাটি থাকতে হয় কম্পিউটারের ব্যাপারে, বা এই দক্ষতাটি থাকলে আপনার কাজে অনেক বেশি সুবিধা হবে। তবে এই কম্পিউটার শেখা জানা এটা কিন্তু অপরিহার্য কোনো কিছু নয়। এগুলো আমি বললাম শুধুমাত্র যে কি হেল্প হতে পারে যদি আপনার ঠিক উন্নত মানের একজন চিকিৎসক হতে চান, তো ওগুলো পরে, সেটা পরেও শিখতে পারবেন। কিন্তু মোদ্দা কথাটি হচ্ছে আপনার প্রস্তুতি হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার
যে কাগজপত্রগুলো পরীক্ষা দিয়েছিলেন এবং সেখানে আপনি পাশ করেছেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে কয়েক কপি ছবি নিয়ে, পাসপোর্ট সাইজের ছবি লাগে, এবং সেগুলো নিয়ে আপনি নিকটস্থ, যেহেতু 64-65টা কলেজ আমাদের রয়েছে, সেখানে নিকটস্থ কলেজে আপনি যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। এসএসসি রেজাল্ট বা এই এসএসসি পাশ করা শিক্ষার্থী এবং তার সাথে হোমিওপ্যাথিক ক্যারিয়ারের যোগ সাজস বা সম্বন্ধটি, এর সম্ভাবনা, করণীয়টি আপনাদের সামনে এতক্ষণ আমি পরিষ্কার করতে পেরেছি, সুস্পষ্ট করতে পেরেছি। মোহাম্মদ নাইম ইসলাম বলছেন, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমি অনেক ভালো আছি। আপনি আশা করি ভালো আছেন। মোহাম্মদ নাইম ইসলাম, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধৃতি বলছেন, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ ধৃতি। আমাদের ধৃতি, আচ্ছা আচ্ছা, ধৃতি দুইবার দেওয়া আছে, কিন্তু সম্ভবত নাম হবে শুধুমাত্র ধৃতি, দুইবার নয় তো অবশ্যই, তাই না? ধন্যবাদ ধৃতি আমাদের সাথে থাকার জন্য। আমি ভালো আছি মাশাআল্লাহ। ফারিহা তাসনিম বলছেন, আসসালামু আলাইকুম স্যার, নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর আপনার সুস্থতায় এবং আনন্দে কাটুক এই দোয়া করি। ফারিহা তাসনিম, অনেকদিন পরে আপনাদের সাথে দেখা এবং কথা হলো, ধন্যবাদ। আমাকে বলে যাননি বলে অনেকদিন লাইভে আসি না। ওয়ালাইকুম সালাম, নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকেও। এবং আমি চেয়েছিলাম যে আমাদের এই নববর্ষের সময় একটা লাইভ করি, কিন্তু বিভিন্ন কাজের ব্যস্ততায় না আসলে হয়ে উঠলো না। তো এই কারণে আপনাদেরকে বরঞ্চ বলতে পারেন আমাকে একটু দেরি করেই জানাতে হলো নববর্ষের শুভেচ্ছাটি। এবং আপনারও এই নতুন বছরটি ভালো সাফল্যমণ্ডিত হোক, আপনারও সুস্থতায় কাটুক, ভালো কাটুক, এই প্রার্থনা আমারও থাকবে, ফারিহা তাসনিম। এবং সেই সাথে আমরা সবাই এগিয়ে যাবো আজকের এই লেভেল থেকে, সেই প্রত্যাশাটিও থাকবে। ফারিহা তাসনিম বলছেন, বরাবরের মতো আজকের আলোচনা গুরুত্বপূর্ণ। অ্যাবসলিউটলি রাইট, আসলে এটা নিয়ে কথা হয় না, কিন্তু কথা হওয়াটি গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটি, আমি চাই যে আমাদের প্রত্যেকটি চিকিৎসক এটা নিয়ে কথা বলুক। কেন চাচ্ছি এটা? কারণ আমি চাই হোমিওপ্যাথি বাংলাদেশে অগ্রগতি ঘটুক, আর তার জন্য আমাদের মেধাবী অধ্যাপক তাদের তো মনেটা করিয়ে দিতে হবে। বর্তমানে এমন একটা সিচুয়েশন হয়েছে, যেমন প্রত্যন্ত অঞ্চলে কয়টা মাত্র আমাদের দেশের ডিস্ট্রিক্ট হচ্ছে 64টা শুনেছিলাম, এখন আবার কয়েকটা ভাঙা করার মাধ্যমে হয়তো সংখ্যাটা কম বেশি হয়েছে, বেড়েছে। তো যাই হোক, এখন কলেজ হচ্ছে 64টা, কিন্তু কোন ডিস্ট্রিক্টে দুটো কলেজ আছে, কোন ডিস্ট্রিক্টে কলেজই নেই, অনেকগুলোতে সবে মাত্র হচ্ছে। আচ্ছা, তার মানে কি? একটা ডিস্ট্রিক্টে একটা ডিএইচএমএস কলেজ, সারা বাংলাদেশে ডিএইচএমএস কোর্স রয়েছে, একটি মাত্র মিরপুরে সরকারিভাবে রয়েছে, একটি আর বেসরকারি রয়েছে টিকাটুলিতে। এখন কথা হচ্ছে যে এই যে মাত্র 66টা কলেজ, একটি ডিস্ট্রিক্টে একটি কলেজ পড়ে না। এই ধরনের পরিস্থিতিতে কারণ মাথায় তো আসার পসিবিলিটি থাকে না, মানে এসএসসি পাস করার পর কত কিছুর কথা মনে হয়, হোমিওপ্যাথির কথাটি আর মনে হয় না। আমরা আমাদের স্টুডেন্ট হারাই, মেধাবী যাদের মাধ্যমে সম্ভাবনা ছিল, সবে মাত্র পাশ করেছে, যারা পড়াশোনার মধ্যে রেগুলার রয়েছে, যারা বেশি বয়সে পড়তে আসুন, সমস্যা নেই, আমি আপনাদেরকে ছোট করছি না। যারা পরে আসছেন, যারা বহু আগে এসএসসি পাশ করে এখন হোমিওপ্যাথি করতে শিখতে এসেছেন, জানতে এসেছেন, প্রচন্ড মেধাবী, প্রচন্ড শিক্ষিত লোক রয়েছেন, তাদের আমি সম্মান করছি। আমি আজকে তাদের প্রসঙ্গে কথা বলছি না বলে এই বিষয়টি এখানে তুলে আনিনি। কিন্তু যারা সবে মাত্র এসএসসি পাশ করেছেন, যারা রেগুলার পড়াশোনার মধ্যে আছেন, যারা চাইলে তাদের নিজেদেরকে গড়ে তুলতে পারে, ভিন্নভাবে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে, যাদের জীবনের টার্নিং পয়েন্টটা সামনে, তাদের মাধ্যমে হোমিওপ্যাথিতে যারা অনেক বেশি ইফোর্ট, অনেক বেশি এনার্জি দিতে পারে, যাদের সেই সুযোগটি রয়েছে উচ্চ থেকে উচ্চতর থেকে আরো উচ্চতর শিক্ষা গ্রহণ করার হোমিওপ্যাথির ব্যাপারে, যাদের সুযোগ রয়েছে বেশ কয়েক বছর পড়াশোনা করার, গবেষণা করার। একটা সাবজেক্ট, আমার কাছে দুই একটা এমন বিষয় রয়েছে, এমন চিন্তার টপিক রয়েছে, যেগুলোতে আমি আর আমার জীবনে হাত দিতে পারবো না। আমি সিরিয়াসলি বলছি, অনেকেই জানেন এটা, আমি দু একজনের সাথে কথাও বলেছি। আমি চেষ্টা করছি যে আমার কোনো স্টুডেন্ট অথবা আমার সন্তানদের মধ্যে কাউকে তাদের জীবনের প্রাথমিক জীবনে আমাকে সেই গবেষণার বিষয়টি ধরিয়ে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। কারণ কি, এটাকে একটা নির্দিষ্ট পর্যায়ের রূপরেখায় দাঁড় করানোর জন্য
যে সময়টি দরকার আমার সেই সময়টি নেই আর। হায়াতের দিক দিয়েও বলতে পারে একটা মিনিমাম হিসাব তো রয়েছে, অন্তত একটা হিসাব তো মাথায় মাথায় করা যায় যে আমি কতদিন আর দুনিয়াতে থাকতে পারি, সেই হিসাবেই কাজটি করার সুযোগ আর আমার নেই। কিন্তু যারা সবে মাত্র এসএসসি পাস করেছে তাদের কাছে সুযোগটি রয়েছে। তারা এটা আমার গুরুত্বপূর্ণ একটা বিষয় বাদ পড়েছে যে এই যে এইচএমএস কোর্সটি হচ্ছে 4 বছরের বেসিক কোর্স এবং তারপরে 6 মাসের ইন্টার্নশিপ, 4.5 বছরের সময় লাগে এই কোর্সটি কমপ্লিট করতে। তো তারা এই কাজটি করার পরে সম্পূর্ণ অঢেল সময় পাবেন তাদের সেই গবেষণার বিষয়বস্তুগুলো নিয়ে এগোনোর জন্য, কিন্তু সময় মতো তাদের মনেই করিয়ে দেওয়া হয় না। এবার তারাই যখন সমগ্র হয়তো 20 বছর ধরে পড়াশোনার মধ্যে নেই, মেধাবী ছিল, এখনো মেধাবী, হয়তো অন্যান্য বই পড়ে অন্যান্য কাজ করে, 20 বছর পর তার মনে হয়েছে এবার এসেছি, আমি তো এসেছি পাস করেছি, আমার তো সার্টিফিকেট রয়েছে, এবার আমি হোমিওপ্যাথিটা না হয় করেই রাখি। এই ধরনের নিয়ত তাদের মধ্যে তখন তৈরি হলে অনেক কিছু আমরা হারিয়ে ফেলি, অনেক কিছু। এরকম আমাদের মধ্যে অনেকে আছে যারা বেশি বয়সে আজকে পড়তে আসছেন, তাদের অনেককেই পাওয়া যাবে ঠিক এই চিন্তা ভাবনার থেকে হোমিওপ্যাথি করছেন এবং বর্তমানে আফসোস করে বেড়াচ্ছেন, আহারে আমি যদি তখন হোমিওপ্যাথি করতাম। তো এই ব্যাপারটি আমাদের মনে করিয়ে দেওয়া খুবই জরুরি। আর এই লক্ষ্যে আজকের কাজে এটাকে একদমই আমি মনে করি শুধু গুরুত্বপূর্ণ নয়, আমি মনে করি আমাদের এই সময়টাতে প্রত্যেকজন চিকিৎসকের এই হোমিওপ্যাথিক ক্যারিয়ার নিয়ে অন্তত পক্ষে একটি লাইভ করা দরকার, মানুষকে জানানো দরকার, যেন সর্বত্র তারা হোমিওপ্যাথির এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা পেতে পারেন, যেন তাদের মনে হয় না না একটা অপশন তো রয়েছে, আমার ছেলে মেধাবী, তার তো কিছু একটা করতে পারে হোমিওপ্যাথিতে। এবং সেই সাথে হোমিওপ্যাথির ব্যাপারগুলোও স্বচ্ছ করা দরকার যে হোমিওপ্যাথি এত হালকা বিষয় নয়, সেই ব্যাপারটিও স্বচ্ছ করে নেওয়া দরকার। তো ফারিয়া তাসনিম, ধন্যবাদ, আপনি গুরুত্বটা বুঝতে পেরেছেন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনেকগুলো কারণে। একটা শুভেচ্ছা হচ্ছে নববর্ষের, একটা হচ্ছে আমাদের সাথে আছেন এই জন্য, এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য, গুরুত্বপূর্ণ এবং আমাদের ইতিবাচক মূল্যায়ন করার জন্য ধন্যবাদ ফারিয়া তাসনিম। গবেষণাধর্মী মনোভাব না থাকলে রোগ ও রোগীর বৈশিষ্ট্য, প্রকার, প্রকৃতি ও সর্বোপরি চিকিৎসা সেবা দেখা সম্ভব নয়। অ্যাবসলিউটলি রাইট। এই যে আপনি বিষয়টি উপলব্ধি করেছেন, গবেষণাধর্মী মনোভাব, এটার কথাই আমি একটু আগে বলেছি, উল্লেখ করেছি যে গবেষণাধর্মী মনোভাব, গবেষণা করার সেই সময়টা আমাদের থাকে না। এই যে আজকে যেমন আমার কিছু কিছু গবেষণা, আমার কিছু কিছু কাজ রয়েছে যেগুলো নিয়ে আমি এখন আর কাজই করতে পারবো না, সেই সময়টি নেই হাতে। কিন্তু আমাদের এই সদ্য পাশকৃত স্টুডেন্টদের কিন্তু রয়েছে, তাদেরকে দেখিয়ে দেওয়া যাবে, তাদেরকে ধরিয়ে দিলে তারা সেখানে একটা কিছু করবে, একটা বিশেষ কিছু করে দেখাবে। এবং একটা রেগুলার স্টুডেন্টের মধ্যে যে জিলটি থাকে জীবনের অগ্রগতির, একটা কিছু করে দেখানোর, নিজেকে প্রুফ করার, এই বিষয়গুলো কিন্তু একটা বয়সের পরে গিয়ে আর থাকে না। আজকে যারা বেশি বয়সে আমাদের হোমিওপ্যাথিতে ক্যারিয়ার করতে আসছে তাদের অনেকের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যাবে না। এই কারণেই আমাদের আজকের এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ যে যারা এসএসসি পাস করেছে তাদের কানে অন্তত পক্ষে মেসেজটা যাক যে হোমিওপ্যাথি তোমার জন্য একটি উপযুক্ত। ধন্যবাদ ফারিয়া তাসনিম। তাজুল ইসলাম বলছেন হায়ার স্টাডি সোর্স ইজ রিকমেন্ডেড, অ্যাবসলিউটলি রাইট। এবং সেই দাবিটা করার মতো স্টুডেন্ট আমাদের মধ্যে এখনো পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়নি, সেই দাবিটাকে জোরসে তুলে ধরার মতো এবং তাকে হ্যান্ডেল করার মতো সিরিয়াসলি। তো আসলে কোনো শিক্ষাই রুদ্ধ থাকতে পারে না, এই সমস্ত সমস্যারই সমাধান হবে উচ্চ থেকে উচ্চতর শিক্ষার। কিন্তু আমি সব সময় যে কথাটি বলি তা হচ্ছে আমাদের যোগ্যতা, আমাদের সেটা নেওয়ার যোগ্যতাটি থাকতে হবে। নিঃসন্দেহে আমাদের সেই শিক্ষা কাঠামোটি তৈরি করতে হবে। বাংলাদেশে একটা প্যারাডক্স তৈরি হয়েছে, আপনি জানেন, একটা প্যারাডক্স তৈরি হয়েছে। আমি বলি সব সময়, একটা ভালো শিক্ষক একজন ভালো স্টুডেন্ট তৈরি করে, একজন ভালো স্টুডেন্ট একজন ভালো শিক্ষক হয়, একজন ভালো শিক্ষক একজন ভালো স্টুডেন্ট তৈরি করে, একজন ভালো স্টুডেন্ট একজন ভালো শিক্ষক হয়, অর্থাৎ এই চক্রটি চলতে থাকে। এর বিপরীত একটা চক্র রয়েছে, একজন অনুপযুক্ত শিক্ষক একজন বাজে স্টুডেন্ট শিক্ষার্থী তৈরি করে, অনুপযুক্ত ছাত্র তৈরি করে, অনুপযুক্ত ছাত্র ভবিষ্যতে অনুপযুক্ত শিক্ষক হয়, অনুপযুক্ত শিক্ষক ভবিষ্যতে অনুপযুক্ত ছাত্র তৈরি করে। একটা প্যারাডক্স রয়েছে এখানে, একটা আবর্তন রয়েছে। আমরা
এইরকম কোনো কিছু আবর্তনে ফেসে আছি। ব্যাপারটি হচ্ছে এই আবর্তনটিকে ভাঙতে কোনো একটা পর্যায় থেকে একটা পরিবর্তন আবশ্যক। আমি আমার হোমিওপ্যাথিক শিক্ষা সংকট বইটিতে এই ব্যাপারে কিন্তু এই শিক্ষার প্রসঙ্গটি নিয়ে কিন্তু বেশ আলোচনা করেছি এবং এখানে এই ব্যাপারটি তুলে ধরেছি। এই লেভেলগুলোতে কোনো একটা জায়গায় হয় শিক্ষকদের গ্রুপের মধ্যে এমন হতে হবে যে অধিকাংশ শিক্ষক অত্যন্ত ভালো মানের শিক্ষা দিচ্ছেন, তাহলে এই প্যারাডক্সটা ভাঙবে এক। অথবা স্টুডেন্টদের মধ্যে হতে হবে যে এমন স্টুডেন্ট আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে যুক্ত হচ্ছেন যারা জিজ্ঞাসা করতে জানেন, যারা প্রশ্ন করতে জানেন, যারা যুক্তি দিয়ে বিচার করতে জানেন, যারা কি হয়। তাহলে আমি আমার হাই স্কুল লাইফের একটা ঘটনার কথা বলি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমি চমৎকার একজন শিক্ষক পেয়েছিলাম আমার হাই স্কুল লাইফে, চমৎকার, এখনো মনে করি আমি। আব্দুল আলী স্যার, বুলবুল স্যার ছিলেন আমাদের প্রধান শিক্ষক, অত্যন্ত যত্নবান, কি ভালোবাসতেন কলেজটা, এই স্কুলটাকে। তো যাই হোক, শামসুল আলম স্যার ছিলেন আমাদের ইংরেজি শিক্ষক এবং তিনি যেহেতু ক্লাসে দাঁড়িয়ে ওপেন বলতেন, আজকে তার কথাটি আমি ওপেন বলছি। তিনি বলতেন যে দেখ, আমি আমার প্রথম জীবনে অত বেশি ইংলিশ জানতাম না, কি হলো তোদের আগে, আমাদের বলতেন, আমাদের গালাগালি করতেন, তোদের আগে আমার কিছু ব্যাচ ছিল, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। কথাটা লক্ষ্য করুন ভালো মতো, এটা খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোদের আগে কয়েকটা ব্যাচ ছিল রে, অত্যন্ত ব্রিলিয়ান্ট, আর ওরা এসে এমন সব প্রশ্ন করতো ইংরেজির, এমন সব প্রশ্ন করতো যে মাথা ঘুরে যেত। আমি বলতাম যে বাবা, এটা আমার সম্বন্ধে আমার একটু জেনে নিতে হবে, তোকে আমি পরের দিন বলছি। তারপর আমি বাসায় যেতাম এবং তারপর গ্রামার বই খুলে বসতাম, তারপর সেটা শিখতাম, তারপরের দিন ক্লাসে বলতাম, এইভাবে কয়েকটা ব্যাচ পাড়ি দিতে দিতে। আর তারপর তো দুর্দান্ত শামসুল আলম স্যার, স্যালুট, আজকে তাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আমার হাই স্কুল লাইফের প্রত্যেকটি শিক্ষককে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, তারা আমাকে তৈরি করেছেন। তাদের নৈতিকতা, প্রত্যেকেই অত্যন্ত নৈতিক ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন প্রত্যেকেই। আতাউর স্যার ছিলেন, অনেক স্যার ছিলেন, প্রত্যেকেই আমি স্মরণ করছি। মোজাম্মেল স্যার ছিলেন। তো যাই হোক, সৈয়দ স্যার ছিলেন, যিনি চলে গিয়েছেন। তো যাই হোক, এই শিক্ষকদের এই নৈতিকতা, এই শিক্ষা, বিশেষ করে স্যারের এই কথাটি যে সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা আমাকে তৈরি করেছে, খুব গর্ব করে বলতেন। এটা জানেন কিনা, ভালো শিক্ষকের যে বৈশিষ্ট্য থাকে, স্টুডেন্টদের সেই মহত্ব, সেই ভালোত্বটাকে স্যার খুব গর্ব করে বলতেন। এই কথাগুলো খুব গর্ব করে বলতেন স্যার, যে তারা তাদের এই স্টুডেন্টদের ব্রিলিয়ান্সই আমাকে তৈরি করেছে। আমি বলি, এই প্যারাডক্সটা ভাঙতে হলে দুই তরফের, এক তরফে বর্তমান ব্যালেন্সটাকে ভাঙতে হবে। হয় আমাদের শিক্ষকদের মধ্যে এমন শিক্ষক আসতে হবে যারা দুর্দান্ত, তারা এমন স্টুডেন্ট তৈরি করবেন যাদের মধ্যে প্রশ্ন করার প্রবণতা নেই, জিজ্ঞাসা নেই, সেখানে জিজ্ঞাসার উৎপত্তি হবে, তাদের মধ্যে সে আগ্রহ উঠে আসবে। অথবা স্টুডেন্টদের প্যানেলে এমন স্টুডেন্ট থাকবে যারা জিজ্ঞাসা করতে জানেন, শিক্ষককে রাত জেগে পড়তে হবে সেটাকে উত্তর দেওয়ার জন্য পরের দিন, এবং তারপর শিক্ষক গর্ব করে বলতে পারবেন আমার স্টুডেন্ট আমাকে তৈরি করেছে, শামসুল আলম স্যারের মতো। তো যাই হোক, এই প্যারাডক্স ভাঙার উপায় এটা। এই কারণে এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য আজকে আমার এই প্রচেষ্টা। এবং আপনি যে কথাটি তাজুল ইসলাম সাহেব বলেছেন, তাজুল ইসলাম ভাই, হায়ার কোর্স রিকমেন্ডেড কার জন্য করাবেন? যাদের এখন ডিএইচএমএস কোর্স করার জন্য সত্যিকারে যে যোগ্যতা নেই, মানে দরকার, শিক্ষক এবং স্টুডেন্ট তাদের মধ্যে তা কতটা রয়েছে সেটা প্রশ্নযোগ্য হয়ে দাঁড়ায়, সেখানে হায়ার কোর্সে অবশ্যই আমি বলবো কোনোভাবেই শিক্ষার দ্বার রুদ্ধ থাকতে পারবে না। আমাদের হায়ার কোর্স লাগবেই, কিন্তু কেন লাগবে সেটা যদি দেখাতে বলা হয় তাহলে কিন্তু অনেক সময় মুশকিল তৈরি হয়ে যেতে পারে। তো আমরা চাই যে সেটাই হবে, হায়ার কোর্স অবশ্যই বাংলাদেশে তৈরি হবে এবং সেটা করতে পারার যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী সব আজকে একত্রিত হবে, সেই দাবিটি জানাবে। আর এই প্রচেষ্টার থেকে আসলে আজকের লাইভটা। ধন্যবাদ তাজুল ইসলাম ভাই আমাদের সাথে থাকার জন্য এবং চমৎকার এই কমেন্টসটি করার জন্য। এবং সত্যিকারের দাবি এটা হোমিওপ্যাথির, আমি সর্বান্তকরণে সমর্থন করি, সর্বান্তকরণে চাই যে আমাদের হায়ার কোর্স হোক এবং আমাদের স্টুডেন্টদেরও তাদের এই কাজটি হলে না, আমাদের স্টুডেন্টদেরও
আগ্রহ বাড়বে। আমি বললাম না, কর্তৃপক্ষের যদি কিছু কিছু ব্যাপারে মনোযোগ না দেন, তাহলে ভবিষ্যতে হোমিওপ্যাথিতে স্টুডেন্ট খুঁজে পাওয়া মুশকিল হবে। এই হায়ার কোর্সের বন্দোবস্ত না করা হলে, ডিএসএমএস এর মান ঠিক করা না হলে পরিণতি ভালো হবে না, স্বাভাবিক। এনামুল হক বলছেন, স্যার আপনার আলোচনা থেকে রোগ প্রতিরোধের সাহসের কথা শুনে নিজেকে সাহসের যোগান দিই, জাজাকাল্লাহ, শুক্রিয়া। আমি যা বলি তাতে অনেক কম বলি। হোমিওপ্যাথির সক্ষমতা অত্যন্ত প্রবল, প্রচন্ড। আমরা অনেকটা এরকম হয়, ওই যে লালনের একটা গান আছে না, যে হাতের কাছে থাকতে নদী তৃষ্ণা মেটে না, এই ধরনের একটা গান আছে। আমাদের ভয়ানকের চাইতে ভয়ানক থেকে রোগ আরোগ্যের ক্ষমতা হোমিওপ্যাথির রয়েছে, আমরা ব্যবহার করতে পারি না। চিকিৎসকরা সেভাবে প্রস্তুতি নেন না, হাতের সামনে রত্ন মণি মাণিক্য পরে থাকেন, সেগুলোকে ঠিকমতো ব্যবহার করে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটাতে পারেন না। অনেক ক্ষেত্রে অনেকে করছেন, দুর্দান্ত ভাবে করছেন, আমি সবার কথা কিন্তু বলছি না। কিন্তু আমাদের যে বিরাট একটা সংখ্যা রয়েছে, যদি এই সংখ্যায় কাহিনী করতে পারত, তাহলে পৃথিবীতে হোমিওপ্যাথিক বিস্ফোরণ ঘটতো, বিস্ফোরণ। আটকে রাখার ক্ষমতা কারণ নেই। হায়ার কোর্স না, তার সাথে হাইয়েস্ট কোর্স পর্যন্ত হোমিওপ্যাথির জন্য এসে যেত ঘরের দরজায়। কিন্তু আমাদের নিজেদের ল্যাকিংসের জন্য আপনার ওই প্রতিরোধের সাহসের কথা শুনতে দেরি হয়। আমাদের নিজেদের মধ্যে অনেকেরই কনফিডেন্স নেই হোমিওপ্যাথি কথাটা করতে পারে সেই সম্বন্ধে। যাই হোক, এনামুল হক, আমাদের সাথে থাকার জন্য এবং আপনার এই মানসিক পরিবর্তন, এটা অবশ্যই ইতিবাচক আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটির জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার এই সমস্ত কিছুর জন্য, এই কমেন্টস, সাথে থাকা সমস্ত কিছুর জন্য। ডাক্তার জাকির হোসেন স্যার বলছেন, ডাক্তার জাকির হোসেন স্যার আমাদের চমৎকার একজন দক্ষ এবং চমৎকার একজন মানুষ, দক্ষ চিকিৎসক এবং চমৎকার মানুষ। তিনি কমেন্টও করেছেন, চমৎকার আলোচনা। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মতামতটির জন্য। আপনার মূল্যায়ন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মোহাম্মদ জুয়েল রানা বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জুয়েল রানা ভাই, আপনার সাথে কিছুক্ষণ আগে মনে হয় কথা বলেছি, তারপরেও আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইসমাইল হোসেন বলছেন, কংগ্রেচুলেশন স্যার। থ্যাংক ইউ ইসমাইল হোসেন ভাই আমাদের সাথে থাকার জন্য এবং আমাকে অভিনন্দন জানানোর জন্য। খালেদ আফরোজ বলছেন, আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর আপনার লেকচার শুনছি, ভালো লাগছে, অফুরন্ত শুভকামনা স্যার। খালেদ আফরোজ, ধন্যবাদ আমাদেরকে মনে রাখার জন্য এবং আজকের লাইভে উপস্থিত থাকার জন্য। ফারিয়া তাসনিমের আরেকটি কমেন্টস আমরা পাচ্ছি, তা হচ্ছে, রাষ্ট্রীয় সহযোগিতা না থাকলে মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধার প্রতিফলন ঘটিয়ে কতটুকু সফল হতে পারবে, তা কিন্তু প্রশ্ন থেকে যায়। অ্যাবসলিউটলি রাইট, একদম সত্য কথা। এই কারণেই বললাম যে আমাদের যে অভিভাবক রয়েছেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রত্যেককেই সচেতন হতে হবে। আসলে বাংলাদেশের হোমিওপ্যাথির ব্যাপারে যদি তারা বিন্দু মাত্র সচেতন হন, যদি না আমরা একটা কিছু করতে চাই হোমিওপ্যাথি নিয়ে, হোমিওপ্যাথিকে অগ্রগতি আনতে চাই, তাহলে এই ব্যাপারটিতে মনোযোগ দিতেই হবে। আর নয়তো ওই যে বললাম যে ভবিষ্যতে মেধাবী তো দূরে থাকুক, কোনো শিক্ষার্থী পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ধন্যবাদ, আপনি ঠিক কথা বলেছেন, একদম ধন্যবাদ আপনার কমেন্টসটির জন্য। মোহাম্মদ নাইম ইসলাম বলছেন, রাইট, ধন্যবাদ আমার সাথে সহমত হওয়ার জন্য। মিজানুর রহমান মিজান বলছেন, ইয়েস স্যার, ধন্যবাদ। মিজান ভাই কেমন আছেন? আশা করি ভালো আপনি আছেন, ভালো লাগলো। এবং আপনার আমার সাথে সহমত হওয়ায় আপনাকে আন্তরিকভাবে এবং আমাদের সাথে থাকায় আন্তরিকভাবে ধন্যবাদ ভাই। না ইসলাম বলেন, স্যার ডেইলি কত ঘন্টা পড়তে হবে? এই যে একটা প্রশ্ন করেছেন নাইম ভাই, আপনাকে বলি, এটাকে এক কথায় পৃথিবী কারো পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। কত ঘন্টা পড়তে হবে? এমন স্টুডেন্ট রয়েছে যারা সারাদিন পড়েন কিন্তু সারাদিনে কিছুই শিখতে পারেন না। এমন স্টুডেন্ট রয়েছেন যারা 1 ঘন্টা পরে প্রচুর পরিমাণ জ্ঞান ধারণ করতে পারেন। তো একজনের ধীশক্তি, মেধার পরিমাণ, এগুলোর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এবং তার সাথে বড় কথা হচ্ছে, আপনি একদিনে 12 ঘন্টা পড়াশোনা করলেন, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টা পড়লেন, আর 3 দিন কোনো খবর থাকলো না। এই ধরনের পড়াশোনার আসলে অর্জন কম হয়। হোমিওপ্যাথিতে পড়াশোনার জন্য আপনি আপনার মেধা অনুযায়ী প্রত্যেকদিন এমন ভাবে পড়া উচিত
যে কিছু না কিছু আপনি নতুন শিখছেন। প্রথম কথা, প্রথম দিকে গবেষণার লেভেলে গেলে সেটা ভিন্ন, কিন্তু প্রথম দিকে প্রতিদিনই কিছু না কিছু নতুন শিখছেন এবং সেটা নোট করছেন, দ্যাটস ওকে, ফাইন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো কনসিস্টেন্সি, রেগুলার প্রতিদিন কিছু না কিছু শিখতেই হবে আপনাকে। এটা হচ্ছে বড়, কত ঘন্টা এটা বড় নয়, বড় হচ্ছে কনসিস্টেন্সি এবং ইমপ্রুভমেন্ট। প্রতিদিন কিছু শিখছেন কিনা এবং তার জন্য কনসিস্টেন্সি ঠিক আছে কিনা, রেগুলার শিখে যাচ্ছেন কিনা, এটা হচ্ছে বড়। শেখার শেষ নেই হোমিওপ্যাথিতে, প্রচুর শেখার জিনিস রয়েছে এবং সেটাই এভাবে হয় না। এই ডেইলি কত ঘন্টা সেই হিসাব করে আপনি কি সবসময় একরকম পড়বেন? সারা জীবন কি আপনি কি ডেইলি এত ঘন্টা করে পড়বেন? না, কোনো কোনো সময় আছে আপনি ডেইলি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই পড়বেন। এমনকি সেটা কোন সময়? পিএইচডি করার সময় মানুষ এই কাজ করে। পিএইচডি করার সময় সে তো আর কম জানে না, কিন্তু সে তখন 22 ঘন্টা পরে বউ ডিভোর্স হয়ে যায় তার পড়াশোনার ঠেলায়। তো এই কত ঘন্টার হিসাবটা আসলে কিন্তু এই আইডিয়াটাই কিন্তু এক ধরনের মিসলিডিং আইডিয়া। কত ঘন্টা এটা আপেক্ষিক, আপেক্ষিক নয় শুধু, কত ঘন্টার হিসাব করে আসলে পড়া যদি আপনার কাছে কাজ হয় তাহলে হয়তো আপনি একটা শিফটিং সিস্টেম বলতে পারেন এত ঘন্টার পড়াশোনা। কিন্তু যদি এটা হয় আপনার আনন্দ, তবে সেখানে ঘন্টার প্রশ্ন তো আসবেই না। যাই হোক নাইম ভাই, আপনার এটা আসলে আরো বিস্তারিত আলোচনার বিষয়, হয়তো এই প্রসঙ্গটা নিয়ে কোনো একদিন আমি আলোচনা করবো। হোমিওপ্যাথিক শিক্ষার্থীদের পড়াশোনার শিডিউল, রুটিন বা কিভাবে হওয়া উচিত, হয়তো একদিন আমি আরো বিস্তারিত বলবো। জাস্ট একটু ইঙ্গিত দিয়ে গেলাম আমি আজকে, জাস্ট ওকে। ধন্যবাদ নাইম ইসলাম, আপনি আসলে প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ করেছেন। একটু বেটার হয় যদি আমার হোমিওপ্যাথিক শিক্ষা সংকট বইটি সংগ্রহ করতে পারেন কোথাও থেকে। সেটাতে কিন্তু অনেক বিস্তারিত বলা আছে এই পড়াশোনার ব্যাপারটি নিয়ে, কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে পার্টিকুলারলি সেভাবে গুছিয়ে বলা আছে। ফারিয়া তাসনিম আরেকটি কথা বলছেন, আরেকটা বিষয় না বলে পারছি না, বেয়াদবি মাফ করবেন স্যার। আমাদের সিনিয়র শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যাদের পথ অনুসরণ করে আমরা হাঁটবো, আগাবো, জ্ঞান আহরণ করবো, সেই শিক্ষক শিক্ষিকারাই উদার মনে ওনাদের সবটুকু উজাড় করে দেন না। জ্ঞান বিতরণে জ্ঞান বাড়ে, কিন্তু অনেক বা প্রায় সব সিনিয়রদের দেখলে মনে হয় ওনারা জ্ঞান বিতরণ করলে ওনাদের সবটুকু শেষ হয়ে যাবে। ওনারা কেমন যেন হীনম্মন্যতার পরিচয় দেন, অভিজ্ঞতা থেকে বললাম। বেয়াদবির কিছু নেই আসলে, সত্য কথা বললে বেয়াদবি এতটা হয় না। আর এটা যে সত্য কথা, এটা শুধু আপনার কথা নয়, এটা অনেকেই বলেন। সবাই এরকম নয়, প্রচুর উদার মনের ভালো শিক্ষক শিক্ষিকা বাংলাদেশে রয়েছেন, যথেষ্ট সিনিয়রও তারা। আবার এমন সত্যিকারে আপনি যেরকমটা বলছেন না, এরকমও রয়েছে। শুনেন, একটা কথা বলি, দুই ধরনের ধনী হয় পৃথিবীতে। একজন হচ্ছে যারা রিসেন্টলি ধনী হয়েছেন, আরেকজন হচ্ছেন যারা বুনিয়াদী ভাবে ধনী, বাপ দাদাও ধনী ছিল। হয়তো তাদের বর্তমানে পড়তি অবস্থা, হয়তো কিছু টাকা পয়সা উপার্জন আগেকার সাথে কম হচ্ছে, কিন্তু স্বভাবে দেখবেন দুই ধরনের পার্থক্য থাকে। একজন না, যারা সবে ধনী হয়েছে, তাদের কৃপণতার স্বভাব, তাদের অনুদারতা, তাদের ঠাটবাট অহংকার একটু বেশিই থাকে। অন্যদিকে যারা বুনিয়াদী ভাবে অভিজাত, আমি তাদের বেশিরভাগই, আমি বাস্তব চোখে বেশিরভাগই দেখেছি, তারা বেশিরভাগই উদার প্রকৃতি এবং দানশীল হয়, তাদের সেই ভালো স্বভাবটা যায় না। তো ব্যাপারটি হচ্ছে অনেকটা এইরকম, যদি ভান্ডারটা বড় থাকে, হৃদয়টা বড় থাকে, তাহলে সেখানে দান করার প্রবণতা জন্মায়। নয়তো শুধু ওই জ্ঞান যে দান করলে বাড়বে, এটা তারা বিশ্বাসও আনতে পারে না। একটা মানুষ খুব অল্প জানে, সে মনে করে যে আমার এটা যদি মানুষ জেনে যায় তাহলে তো আমার পুঁজি শেষ, এটাকে হুম করে আমি বহুদিন চলতে পারতাম, এবার তো আর তা চলবে না। তো এই ধরনের প্রবণতা আছে আমাদের অনেকের মধ্যেই রয়েছে, সবার তো নয়। অবশ্যই আমার শ্রদ্ধা করতে হবে সেই সব শিক্ষক শিক্ষিকা। আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটিতে প্রচুর শিক্ষক, আপনারা জানেন, অনলাইনেও দেখছেন, প্রচুর শিক্ষক শিক্ষিকা কিন্তু আপনাকে বিনামূল্যে, বিনা স্বার্থে কিন্তু আপনাকে শেখাচ্ছেন। কাজেই তাদেরকে সম্মান করে বলছি, তাদেরকে অবশ্যই এই কাতারে নিলে চলবে না। দেন যাদের মধ্যে এই যে আপনি যে প্রবণতাটি বলেছেন, জ্ঞান বিতরণ না করে আটকে রাখার, হয় তারা সেটা আসলে তাদের মধ্যে তেমন একটা জ্ঞান নেই, অথবা তাদের রয়েছে খুব অল্প। আর এদের জন্যই হোমিওপ্যাথির অগ্রগতি রুদ্ধ হচ্ছে, প্রতিবন্ধকতাগ্রস্ত হচ্ছে। ঠিকই বলেছেন ফারিয়া তাসনিম, আসলে এই সিচুয়েশনটা পাল্টানো দরকার। এই করা কথাগুলো শুনতে বাজে শোনা যায়, খারাপ শোনা যায়, এই কথাগুলো তারপরেও বলি এই কারণে দরকার। আমি চাই আসলে হোমিওপ্যাথির পরিবর্তন বাংলাদেশে। ধন্যবাদ ফারিয়া তাসনিম। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন,
হোমিওপ্যাথিক ক্যারিয়ার বিষয়ক আলোচনা অবশ্য আগে দেখিনি, আপনার অন্যান্য ক্লাস দেখলেও উদ্বুদ্ধ হবে সবাই। হোমিও ডাইজেস্টের মিড সেকশন থেকেও সবাই মোটিভেশন পেতে পারেন। চমৎকার একটা আইডিয়া দিলেন সাইফুর রহমান ভাই, আপনার আসলে অনেকদিন পর আপনার সাথে কথা হলো, ধন্যবাদ আগে আপনাকে। আমাদের আবার যথারীতি অন্যান্য সময়ের মতোই আপনি আমাদের সাথে আছেন দেখে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে সবসময় যা হয় মেধাবী কমেন্টস এবং আইডিয়া নিয়ে আপনি আসেন, এবারও ব্যতিক্রম হয়নি, চমৎকার একটা আইডিয়া দিয়েছেন। আমি বলবো হোমিও ডাইজেস্টের মনিটরিং সেলকে যে এই ব্যাপারটি নোট করে রাখার জন্য। আমাদের আসলেও তাই, হোমিও ডাইজেস্টের মিড সেকশনে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে এটা কিন্তু সাধারণ মানুষের জন্য, এবং সেখানে একটা ভালো মোটিভেশন আসতে পারে। তো এটাকে কম্বাইন করে কিছু করা যায় কিনা আমি আমাদের মনিটরিং সেলকে বলবো। এবং অবশ্যই আমাদের এটা আমাদের হোমিও ডাইজেস্ট বাংলাদেশে হোমিওপ্যাথির অগ্রগতির জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ক্লাসগুলো দেখলে আমি যতটুকু চেষ্টা করেছি, যতটুকু পেরেছি বর্তমান আমাদের প্রেক্ষাপট এবং আমার সামর্থ্য অনুযায়ী আধুনিক করার, উন্নত করার হতে পারে। ফাইন, আপনার আইডিয়াটা চমৎকার। ধন্যবাদ সাইফুর রহমান চমৎকার এই কমেন্টসটি এবং এই আইডিয়াটির জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। খালেদা আফরোজ বলছেন, স্যার ডিএইচএমএস পাস করার পরে রেজিস্ট্রেশনের জন্য কি পদ্ধতিতে এগোতে হয় জানার জন্য প্রশ্ন করলাম। এটা তো আপনার কলেজের শিক্ষকেরা সবচাইতে ভালো ডিরেকশন দিতে পারবে। একটা ফর্ম পূরণ করতে হয়, একটা আবেদনপত্র, ছবি, এগুলো নিয়ে আপনি আপনার কলেজে যোগাযোগ করবেন, তারা আপনাকে ওই ফর্ম পূরণ করে সেটা পাঠানোর বন্দোবস্ত করে দেবে। অবশ্য হোমিওপ্যাথিক বোর্ডে গিয়ে আপনি সরাসরিও আবেদন করতে পারেন, তাতেও সমস্যা নেই। তবে কলেজ থেকেই তার একটা বন্দোবস্ত, রেজিস্ট্রেশন করে দেওয়ার বন্দোবস্ত। ঢাকাতে নিজে দৌড়াদৌড়ি না করতে চাইলে বা যেটা অনেক সময় সম্ভব হয় না, আপনি কলেজকে বললে তারাই আপনাকে রেজিস্ট্রেশনের জন্য পরবর্তী পদক্ষেপগুলো করে দেবে। আসলে সেটা কোনো জটিল কিছু নয়। তা আবেদনপত্র মোস্ট প্রবাবলি এখন বর্তমানে, আমি যে সময় রেজিস্ট্রেশন করেছিলাম তখন তো আলাদাভাবে দিতে হয়েছিল একটা অ্যাপ্লিকেশন, কিন্তু মোস্ট প্রবাবলি এখন রেজিস্ট্রেশনের ফর্ম যেটা আছে তাতে আপনার আবেদনপত্রের কাজটি হয়ে যাবে। ছবি সহ আপনার যতগুলো সনদ রয়েছে, মার্কশিট রয়েছে, সবগুলোরই এক কপি করে লাগবে এবং একটা ব্যাংক ড্রাফট লাগবে। সেই ড্রাফট, সেই ছবি, প্রত্যেকটি সনদের কাগজ নিয়ে সেই ফর্মটি পূরণ করে আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন, সমস্যা নেই। সরাসরি বোর্ডে গিয়ে করতে পারেন, কলেজের মাধ্যমেও হতে পারে। খালেদা, এই হচ্ছে সংক্ষিপ্তভাবে বলে দিলাম আর কি। ধন্যবাদ। ফারিয়া তাসনিম বলছেন, আপনার আলোচনা হোমিওপ্যাথির প্রতি আপনার ভালোবাসা, দায়বদ্ধতা, ডেডিকেশন, এগুলো সব আমাকে অনুপ্রাণিত করে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ফারিয়া তাসনিম। এটা আমাদের প্রত্যেকেই হলে, আমি তো আসলে তারপরেও আমি বলবো যে খুব বেশি কিছু করতে পারি বা খুব বেশি কিছু রয়েছে তাও নয়, আপনারা আমার সাথে ভালো পারবেন যে যদি আপনারা চান, জাস্ট শুধু যদি চান তো, এবং এভাবে যদি আমরা প্রত্যেকেই চাই না, তাহলে কিন্তু ঘটনা অন্যরকম হবে। বর্তমানে যা কিছু রয়েছে সব পাল্টে যাবে। আমাদের মধ্যে ওই গোষ্ঠী তৈরি হবে, ঐক্যবদ্ধ, অগ্রগতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ, অবিরত, যারা নিজেদের উন্নতি করছে, মানুষকে ভালো করছে, সমাজে হোমিওপ্যাথির সুনাম ছড়াচ্ছে, যারা দায়বদ্ধ, যারা ভবিষ্যৎ আমাদের কমিউনিটিকে নিয়ে, যারা ভবিষ্যতের হোমিওপ্যাথিক সমাজকে নিয়ে যারা ভাবছে, তাদের জন্য কিছু করতে যাচ্ছে, এরকম একটা শ্রেণী, একটা গোষ্ঠী তৈরি হলে নিঃসন্দেহে বাংলাদেশের চিত্রটি পাল্টে যাবে। অন্য দেশে কি হবে সেটা পরে, কিন্তু আমাদের দেশে অন্তত পক্ষে পাল্টে যাবে। ছোট্ট একটা দেশ, আমরা এখানে জোরে কথা বললেও বাংলাদেশের সবাই শুনে, যেখানে যেই করুক আর কি, সেখানে একটা কমিউনিটি কিছু একটা বলছে আর কারোর কানে ঢুকবে না, এটা কি হয়? এটা হয়, এটা কিন্তু তার জন্য একটু জোর প্রচেষ্টা, জোরে কথাটা বলতে হবে, এই আর কি। ধন্যবাদ ফারিহা তাসনিম। আমি চাই আপনি অনুপ্রাণিত হোক, শুধু আমাদের সবাই অনুপ্রাণিত হোক, এবং আমি চাই আমাদের কমিউনিটি প্রত্যেকেই সবাইকে, এবং আমাদের কমিউনিটির বাইরে যারা রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করুক, এই লক্ষ্যেই তো আজকের এই আলোচনাটি। ফারিয়া তাসনিম বলছেন, আপনার এই লাইভ আলোচনা থেকে অনেক এসএসসি পাস শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমি তাই চাই, এবং আমি চাই যে এই বিষয়গুলো মাথায় রেখে প্রত্যেকেই আশেপাশে লক্ষ্য করে দেখুন, যাকে বলার মতো উপযুক্ত তাকে বলুন, যেখানে তোমার একটা স্কোপ রয়েছে, দ্বিধাগ্রস্ত হবেন না। এটা বলে দিন যে তুমি চাইলে অনেক কিছু করতে হবে, না চাইলে তো কিছুই হবে না। ফারিয়া তাসনিম, ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদ সাইফুর রহমান বলছেন হোমিওপ্যাথি নিয়ে আপনার যা ধারণা সেটা প্রত্যেক কলেজে থাকলে সবাই তাদের সন্তানদের DSMS পড়তে দিতেন, তবে বাস্তবতা ভিন্ন। রাইট, অ্যাবসলিউটলি রাইট, বাস্তবতা। এটাই আমি একটু আগে বললাম যে আমরা একটা প্যারাডক্সে পড়ে গিয়েছি, আমরা একটা আবর্তনের মধ্যে পড়ে গিয়েছি, একটা চক্রে পড়ে গিয়েছি, একটা সাইকেলে আবদ্ধ হয়ে গিয়েছি সাইফুর রহমান সাহেব। তো কোনো একটা জায়গায় এই সাইকেলটাকে ভাঙতে হবে, তাহলে যদি রক্ষা হয়। আর নয়তো সাইকেলটা ভালো না, পদস্খলনের সাইকেল। একটু আগে যে কথাটি আমি বলেছিলাম, ভালো শিক্ষক ভালো স্টুডেন্ট নিয়ে। ধন্যবাদ সাইফুর রহমান সাহেব। আমি একা ভালো হলে আসলে আমাদের কমিউনিটি খুব বেশি কোনো লাভ নেই। প্রার্থনা করুন যেন সবাই যার যার জায়গা থেকে দাঁড়ায় হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রুহুল আমিন বলছেন DSM এর যারা পড়তে আসে তাদের বেশিরভাগই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করে আছে, শুধু ন্যূনতম যোগ্যতা SSC কে দিয়ে রেখে কোর্সটির মান প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে। আসলে তো অনেকগুলো বিষয়কে চিন্তায় আনতে হয়। DSMS হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স এবং আন্তর্জাতিক বিধান অনুযায়ী এই লেভেলের পরে, SSC লেভেলের পরে ডিপ্লোমা কোর্সে ঢুকতে হয়। মানে সমগ্র পৃথিবী জুড়ে যে নিয়মটি, যে কোনো ডিপ্লোমা কোর্সে এই লেভেলের পরের থেকে ঢুকে যায়। অনেকে ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদের নামকরণ পদ্ধতি আলাদা, ও লেভেলে এরকম নামকরণ পদ্ধতি আলাদা থাকে। তবে মুদ্রা কথাটি হচ্ছে SSC লেভেলের পরে আসলে ডিপ্লোমাতে ঢুকতে হয়। তো যতদিন পর্যন্ত এটা ডিপ্লোমা থাকবে ততদিন পর্যন্ত কাজে SSCরা সুযোগ পাবে, এ ব্যাপারে আর কিচ্ছু করার নেই। আর গ্র্যাজুয়েশন মাস্টার্স, আমি একটু আগেই বললাম যে অনেক শিক্ষিত অনেক মেধাবী মানুষ আসলে ঢুকে হোমিওপ্যাথিতে, কিন্তু মুশকিল হয় দুই জায়গায়। এক হচ্ছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। হোমিওপ্যাথি নিয়ে বড় কিছু করার লক্ষ্য উদ্দেশ্য বেশিরভাগ সময় তাদের মধ্যে থাকে না। দ্বিতীয়ত হচ্ছে ওই কিছু একটা করবে এই ধরনের একটা মনোভাব নিয়ে আসে। দ্বিতীয়ত বা একটা চাকরি বা ব্যবসা বা কিছু একটা পাশাপাশি কিছু একটা করবে এরকম মনোভাব নিয়ে আসে, এগুলোও সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে তাদের হাতে বড় কিছু করার মতো সময়, এনার্জি অনেক সময় থাকে না। ফলাফলস্বরূপ SSC পাস যারা করছেন বর্তমানে, আমি কিন্তু এই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট যারা করেছেন তাদের মধ্যেও ছোট করছি না, তাদের সেই অবস্থান থেকে হোমিওপ্যাথিকে দেওয়ার মতো প্রচুর কিছু তাদের মধ্যে রয়েছে এবং তারা সেটুকু দেবেনও। দিলেও তাদের সেই সুযোগ বা সময়টি হাতে থাকবে না। যেমন একটু আগে আমি আমার আজকের লাইভ আলোচনাতে বলেছি যে আমার হাতেই সময় নেই, কিছু কাজ রয়েছে যেগুলো আমি আর করতে পারবো না, আমাকে অন্য একজনকে বুঝিয়ে দিতে হবে। SSC পাস যারা করছেন তাদের হাতে সেই সুযোগটি থাকে। এটা একটা সীমাহীন সুযোগ, আমরা তাকে ব্যবহার করতে পারছি না। মুশকিল হলো আমাদের অবকাঠামো, আমাদের এই পরিচালনা, সিলেবাস, কারিকুলাম পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, বেশ কিছু জায়গায় বেশ কিছু গন্ডগোল রয়ে গিয়েছে। সেইগুলো আসলে এই লাইভে আলোচনা করে সমাধান করার বিষয়ও নয়, দাবি দেওয়ার বিষয়ও নয়, এটা বুদ্ধিমত্তার প্রশ্ন। এই কারণেই চাই যে কিছু বুদ্ধিমান মানুষ আন্তরিকভাবে চেষ্টা করুক হোমিওপ্যাথিকে দাঁড় করানোর বাংলাদেশে। এটা কারোর একার কাজ না, বা একটা জিনিসের উপর আসলে কিছুই নির্ভর করে না যে আমি SSC যোগ্যতা বাড়িয়ে দিলাম, ইন্টারমিডিয়েট পাস করে ঢুকতে হবে, এরকম কিছু হলেও যে সমাধান হয়ে যেত তাও না, আবার SSC থাকলে যে হবে না ব্যাপারটা এরকমও না। তবে আপনি সচেতন ভাবে চিন্তা করছেন, এটা অবশ্যই ভালো, এটা ভালো। আমাদের এই সচেতনতা নিয়ে চিন্তাটা করা দরকার। ধন্যবাদ রুহুল আমিন ভাই, আপনার বেশ কষ্ট করে বা চিন্তাশীল একটি কমেন্টস করার জন্য। মোহাম্মদ রাইসুল ইসলাম খান ভাই বলছেন চমৎকার আলোচনা করেছেন প্রিয় ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো। রাইসুল ইসলাম খান, ইসমাইল খান, আপনারা জানেন হয়তো উনি কিন্তু এই লাইভ সেশন ওনার হাত দিয়ে বাংলাদেশে প্রচুর হয়। ওনার যে ফাউন্ডেশন রয়েছে, তার যে পেজ রয়েছেন, রাইসুল ইসমাইল খান ভাইয়ের বাংলাদেশের হোমিওপ্যাথিতে তিনি অবদান রেখে চলেছেন। যাই হোক, আপনার উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করলো রাইসুল ইসমাইল খান ভাই, এবং আমি অত্যন্ত খুশি ভাই আপনি আমার এই লাইভে উপস্থিত এবং সেটা দেখছেন। এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাই। ফিরোজ সরকার বলছেন মোবাইল নাম্বার দেন। আপনি কোনো কমেন্টস থাকলে হোমিও ডাইজেস্টে ইনবক্সে করবেন, তখন আমি আপনার সেই ব্যাপারটি সম্বন্ধে আমি ইনশাল্লাহ জানাবো। এখন এই প্ল্যাটফর্মে মোবাইল নাম্বার দেওয়া এটা তো ঠিক খুব ভালো দেখায় না। ধন্যবাদ ফিরোজ সরকার আমাদের সাথে থাকার জন্য এবং আগ্রহী হওয়ার জন্য। মোহাম্মদ নাইম ইসলাম বলছেন স্যার আমি
বিপারিয়া থাকি, তাই ক্লাসও তেমন করা হয় না। আমাকে এখন কিভাবে স্টাডি করলে ভালো হবে, আমি হোমিও ডাইজেস্টের ইউটিউব চ্যানেল ফলো করি, আমি একজন ভালো ডক্টর হতে চাই, প্লিজ প্রে ফর মি। বাংলাদেশে আমি একটা কথা বলি নাইম ভাই, বাংলাদেশে হোমিও ডাইজেস্ট যতদিন পর্যন্ত রয়েছে ততদিন পর্যন্ত আপনারা, এটা শুধু মুখের বলা না, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ওয়েবসাইটে গিয়ে কাজে প্রমাণ পাবেন, ততদিন বাংলাদেশে সঠিক ধারার হোমিওপ্যাথি এবং ভালো ডাক্তার হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন চিকিৎসক তৈরি করার প্রচেষ্টাটি বহাল থাকবে, এটা আমি বলতে পারি। আপনার এই কথা প্রসঙ্গে মনে পড়লো, আমি একটু বলি। আমরা রিসেন্টলি প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছি 1 বছর ব্যাপী, এবং সেখানে প্রবেশের ব্যবস্থাই করা হয়েছে যারা শুধুমাত্র পাশ করে বেরিয়েছেন বা কয়েকদিন পর রেজাল্টের সনদ এসে পড়বে, ফাইনাল ইয়ারে আছেন একদম শেষ প্রান্তে, তারাই শুধুমাত্র এই কোর্সটি করতে পারবেন। এই কথা প্রসঙ্গেই বলছি, পরবর্তীতে বেশ কিছু কমেন্টস এসেছে, ইনবক্সে এসেছে, ফোন এসেছে, এমনি আপনারাও কমেন্ট দেখবেন বিভিন্ন জায়গায়। অনেক শিক্ষার্থী যে কিছু একটা করুন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, ডিএইচএমএস কোর্সের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য, বিশেষ করে তাদের কাছ থেকে এই আগ্রহটা বেশি এসেছে। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমিও ডিএইচএমএস পাশ করে এসেছি। ডিএইচএমএস দের কাছ থেকে যখন এই আবেদনটি অনেক বেশি মাত্রায় পেয়েছি, আমার ভালো লেগেছে, এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে অলরেডি আমি একটা প্ল্যান ফাইনালাইজ করেছি আপনাদের ডিএইচএমএস কোর্সে যারা রয়েছেন তাদের শেখার জন্য। এমনিতে তো আমাদের ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল আছেই, তারপরেও অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য হোমিও ডাইজেস্টের এডুকেশনাল প্ল্যাটফর্মে যেন আপনারা অ্যাক্টিভলি সিস্টেমেটিক্যালি পার্টিসিপেট করতে পারেন, যেখানে পাশ করে যারা বেরিয়েছে তাদের জন্য যেরকম একটি কোর্স দিচ্ছি, এরকম একদম ফিক্সড কোর্স না হলেও একটি পরিকল্পনা দাঁড় করাচ্ছি যেন আপনারা ডিএইচএমএস কোর্সে, কারণ এটা তো কোর্স করতে গেলে অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, কিন্তু বাংলাদেশে এতগুলো কলেজ অনেকেই আগ্রহী হতে পারে, কাজে আমাদের একটি ভিন্ন ধারায় আপনাদের এই শিক্ষা কার্যক্রমটি পরিচালিত করতে হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী, এবং তার একটা পরিপূর্ণ খসড়া আমি অলরেডি দাঁড় করিয়ে ফেলেছি, এবং সেটার ব্যাপারে কাজ চলছে। খুব শীঘ্রই আপনারা ইনশাল্লাহ সেটাও আমি লাইভ নিয়ে আসবো, আপনাদের সামনে আসবো। আপনারা লক্ষ্য রাখবেন হোমিও ডাইজেস্টের সাইটটির প্রতি, এই ঘোষণাটিও দিয়ে রাখলাম যে সেই ব্যাপারটি নিয়েও আপনাদের সামনে আমি খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ। কাজে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনি অবশ্যই শুনুন। আমি বলি, ভালো ডাক্তার হতে চাইলে হোমিও ডাইজেস্ট আপনাকে ডিরেকশন দেবে, এবং আপনার ভালো ডাক্তার হওয়া পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না। নাইম ইসলাম সাহেব, এইটুকু আস্থা আপনি রাখতে পারেন ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপনার প্রশ্নটি তুলে আনার জন্য। অনেকেই হয়তো আপনার প্রশ্নের মাধ্যমে একটা ঘোষণাই পেয়ে গেল। ধন্যবাদ আপনাকে। খালেদা আফরোজ বলছেন, এমন দিক নির্দেশনা যদি আগে কেউ দিত তবে আজ থেকে 10 বছর পূর্বে পাশ করে সফল চিকিৎসক হবার পথে হাঁটতে পারতাম। আজ সবে পাশ করে কোন পথে হাঁটবো সেই চিন্তা করতে হতো না। এই কথাটি আমি বলেছি আজকের লাইভে, কিন্তু মনে করে দেখুন, আজকে আপনার দায়িত্ব যে সর্বনাশটি আপনার জন্য আপনার ক্ষেত্রে হয়েছে এটা যেন আরেকজনের ক্ষেত্রে না হয়। উপযুক্ত ব্যক্তিকে এখন সচেতন করুন, তার জীবনের একটি উপকার করুন। আমার পরামর্শে বেশ কয়েকজন হোমিওপ্যাথিক চিকিৎসক এ পর্যন্ত হয়েছে এবং ভালো চিকিৎসক হয়েছে, তারা মানুষ তাদের মাধ্যমে আরোগ্য হয়েছে। এটা যদি এমএলএম সিস্টেম হতো তাহলে আমার আর উপার্জন করে খেতে হতো না, তাদের উপার্জন দিয়ে আমার বাড়ি গাড়ি হয়ে যেত, যারা আমার পরামর্শে হোমিওপ্যাথি করেছে এবং তারপরে আজকে সফল হচ্ছে, মানুষ ভালো করছে। সবচেয়ে বড় কথা, না আমার ওই টাকা পয়সার আশা আমি করি না, আমার নিজের উপার্জনের উপরে আমি সবসময় নির্ভর করি, এবং আমি খুবই ভালো মনে করি, সেটা আমি সন্তুষ্ট, আমি আল্লাহর উপর রাজি এবং খুশি আমার নিজের উপার্জনের জন্যই। আমি তাদের উপার্জনের আশা করি না, আমি বোঝানোর জন্য বললাম। আজকে সবচেয়ে বড় শান্তির বিষয়, যখন আমার কোনো স্টুডেন্ট এসে বলে, আমার শিক্ষক বলতেন, ডক্টর বিকে পন্নী স্যার, বায়াজিৎ খান পন্নী আমার শিক্ষক, তিনি বলতেন যে 2 জন মানুষের কাছে হেরেও শান্তি সুখ পাওয়া যায়, একটা হচ্ছে নিজের সন্তান, আরেকটা হচ্ছে নিজের ছাত্র। আমার শিক্ষক বলতেন এই কথাটি। হারলেও যেখানে সুখ, সেখানে যখন আমি আমার দেখবো যে আমার কোনো স্টুডেন্ট, তার মাধ্যমে মানুষ ভালো হচ্ছে, হৃদয় জুড়িয়ে যায়। সহজ কথা, আমি আমার শিক্ষকদের কাছ থেকে অনেক ভালো শিক্ষা পেয়েছি, আমি সেই শিক্ষাই আমি আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে এই, আজকে আপনারাও সচেতন হন।
আপনার আশেপাশে যার সুযোগটা রয়েছে না তাকে পরামর্শটা দিন, আপনার যে সর্বনাশটি হয়েছে সেটা যেন আরেকজনের না হয়, এটা চিন্তা করুন। আমাদের তো যা হয়েছে হয়েছে, যে সময় গিয়েছে তা গিয়েছে, সেটা তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, তবে তার জন্য নিরাশ হওয়ারও কিছু নেই, কারণ এখনো না করার মতো প্রচুর কিছু আপনার কাছে রয়েছে, আপনার হাতে রয়েছে, সেটা করুন আপনি। সেই সাথে আপনার সেই হয়তো এখন এই সময় এতটা সময় নষ্ট করার পরে হয়তো সবটুকু কাজ করার সুযোগ আপনার হাতে থাকবে না, কিন্তু আপনার সেই দায়িত্বটি কাকে দেবেন তাকেও তৈরি করে ফেলুন, এই আর কি। মানে আশেপাশে সবাইকে বলুন যে তোমার সুযোগ আছে হোমিওপ্যাথি করো। ধন্যবাদ ছাড়া আপনার এই আলোচনা নতুনদের জন্য সঠিক পথ দেখাবে, অ্যাবসলিউটলি রাইট। কাজে আপনারা যত বেশি সম্ভব এটা শেয়ার করুন, কারণ এটা নিয়ে আলোচনা হয় না, এবার এটা শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিন। খালেদা আফরোজ, ধন্যবাদ আপনাকে। ফারিয়া তাসনিম বলছেন, তবে স্যার শিক্ষার সংকট এখন শুধু হোমিওপ্যাথিতেই নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থায় সংকটে। অ্যাবসলিউটলি, আমি কিন্তু আমার আজকে একটা আলোচনাতেও বলেছি যে পজিটিভ নেগেটিভ দিক, এটা বলতে গেলে বিরাট কথা, বিরাট কথা। আপনি হয়তো আরেকটু গভীর প্রসঙ্গ থেকে বলেছেন, শিক্ষা সংকট আর সর্বত্র, প্রত্যেকটা জায়গায়, অ্যাবসলিউটলি রাইট। মানুষ আজকে অক্ষরে শিক্ষিত হয়, জ্ঞানের আলোয়, পূর্ণতায়, বোধে, দর্শনে, চিন্তায় কতটুকু হয় প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ ফারিয়া তাসনিম, আপনি একটা গভীর কমেন্টস করেছেন। মিজানুর রহমান মিজান ভাই ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। সুব্রত চ্যাটার্জি বলছেন, স্যার বিজ্ঞানদের জন্য একটা বুক লিস্ট দেন প্লিজ। আমার বইয়ের মধ্যে না এক ধরনের বুক লিস্ট কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, বা বিভিন্ন সাইটে, আমাদের হোমিও ডাইজেস্টের ওয়েবসাইটে আপনি এরকম পাবেন। বুক লিস্টের আমার খুব স্পেশালাইজড বুক লিস্ট আছে, স্পেশালাইজড বুক লিস্ট। স্পেশালাইজড বলছে এই কারণে, কারণ আমি একটা জিনিস মনে করি যে শিক্ষার একটা সিকোয়েন্স থাকা উচিত। আপনি প্রথম স্তরে শিক্ষা নেওয়ার সময় যদি তৃতীয় বা চতুর্থ স্তরের শিক্ষার কোনো বই পড়েন, তাহলে আপনার পুরো ব্যাপারটা এলোমেলো হয়ে যেতে পারে। আমি তার পুরো ব্যাখ্যাটি আমার বইটিতে দিয়েছি, হোমিওপ্যাথিক শিক্ষা সংকট বইটিতে। যদি সম্ভব হয় আপনি এই বইটি সংগ্রহ করুন, আপনার এই বুক লিস্ট সহ পড়াশোনার একটা পরিচ্ছন্ন দিক নির্দেশনা বইটিতে আপনি পেয়ে যাবেন। আমার বিশ্বাস আপনি বইটি কিনে বলবেন না যে আমি ঠকেছি। হোমিও ডাইজেস্টে মেসেজ করুন, তারা আপনাকে বই দেওয়ার বন্দোবস্ত করবে। আপনার এই বুক লিস্ট সহ আরো অনেক কিছু সেখানে পেয়ে যাবেন। সুব্রতদা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং মোহাম্মদ নাইম ইসলাম বলছেন, ফার্স্ট ইয়ারদের জন্য অনলাইন কোর্স চাই। এই তো আমি একটু আগে আপনার একটা কমেন্টসের প্রেক্ষিতে বললাম, শুধু কোর্স বললে ভুল হবে, আরো এক্সটেন্সিভ, আরো এক্সক্লুসিভ, আপনি যা চেয়েছেন তার সাথে বেশি কিছুই আপনাকে দেওয়া হবে। হোমিও ডাইজেস্ট বাংলাদেশের হোমিওপ্যাথিতে সবসময় তাই করে আসছে, আগামীতেও তাই করবে, এবং খুব সুন্দর সুপরিকল্পিত চমৎকার একটা কিছু আপনাদের স্টুডেন্টদের জন্য, সমগ্র বাংলাদেশের ডিএইচএমএস দের স্টুডেন্টদের জন্য উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। অল্প কয়েকটা দিন জাস্ট আমি একটু গুছিয়ে নিই, আমাদের কোর্সটাও গোছাই এবং সেই সাথে আপনাদের এই পরিকল্পনাটিও বাস্তবায়ন করার উপযুক্ততায় নিয়ে আসি। এগুলো নিয়েই তো আমাকে ব্যস্ত থাকতে হয় বলে আজকে আমি লাইভে খুব বেশি আসতে পারি না। যাই হোক নাইম ভাই ধন্যবাদ। মোহাম্মদ সাইফুর রহমান বলছেন, গবেষণার চিন্তা থাকলে বুড়ো বয়সে যারা হোমিওপ্যাথিতে আসে তাদেরকে ওয়েলকাম জানানো হয়ে যায়। অ্যাবসলিউটলি রাইট। তবে যারা শুধু সার্টিফিকেট পাওয়া টুকটাক গ্রামের চিকিৎসার জন্য আসেন, তারা তো মনে হয় ক্ষতি করছেন। মনে হয় না, তারা নিশ্চিতভাবে হোমিওপ্যাথির ক্ষতি করছেন, নিশ্চিতভাবে। আমি কখনোই তাদের অ্যাপ্রিসিয়েট করি না, কখনো না। দেখুন, একটা মানুষ অন্য পেশার সাথেও যদি করে আমার আপত্তি নেই, তবে তা করতে হবে নিষ্ঠার সাথে, হোমিওপ্যাথির সঠিক নিয়ম নীতি প্রকৃত ধারাকে মেনে। একটা কনসিকোয়েন্স, কজ অ্যান্ড ইফেক্ট বলে একটা কথা আছে, আপনারা জানেন। সমগ্র পৃথিবী এই কজ অ্যান্ড ইফেক্টের বৈশিষ্ট্যরা দিয়ে সাজানো একটা ইউনিভার্সাল ল। কর্ম করবেন, ফল আসবে। ভালো কাজ ভালো ফল, খারাপ কাজ ভালো খারাপ ফল। যেটাকে ভালো খারাপ দিয়েও নির্ধারণ করা যায় না যে আমি টেবিলে বাড়ি দিলাম একটা শব্দ হবে, এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে কাজ করলেন তার ফলটি সেভাবে আসবেই, তার একটা ইমপ্রেশন আসবে সমাজে, গোষ্ঠীতে, জাতিতে, আন্তর্জাতিক ভাবে। কেউ প্রতিদিন 1 ঘন্টা চিকিৎসা করেন, প্রচুর ব্যস্ত, 1 ঘন্টা চিকিৎসা করেন, দ্যাটস ওকে, ফাইন, আমার কোনো আপত্তি নেই। এমনকি তার বয়স 90 হলেও নয়, যদি তিনি হোমিওপ্যাথির সঠিক নিয়ম নীতি মেনে সঠিক পদ্ধতিতে করেন, আমি তাকে সেলুট জানাই। কিন্তু বিরাট পণ্ডিত প্রচুর সময়
হয়তো অন্য কিছু করেন না, প্রচুর টাকা পয়সা উপার্জন করেন হোমিওপ্যাথির থেকেই, অন্য কিছু তাকে করতে হয় না, কিন্তু হোমিওপ্যাথির নিয়ম নীতি, গবেষণা, হোমিওপ্যাথির ধারা সে অনুযায়ী তারা কাজ করেন না, এইরকম ব্যক্তিদের আমি মনে সেলুট তো জানানোর প্রশ্নে আসে না। আমি মনে করি তারা হোমিওপ্যাথির দুর্দান্ত ক্ষতি করে চলেছেন, ভবিষ্যতেও করবেন। হোমিওপ্যাথির মূল ক্ষতির পন্থা তারাই উন্মুক্ত করে দেন। এগুলো বলতে গেলে ভিন্ন কথা, প্রসঙ্গ আজকে সেগুলো নয়। তবে সাইফুর রহমান ভাই, আপনি হোমিওপ্যাথ না হয়েও আপনি কিন্তু হোমিওপ্যাথির অনেক কিছু বুঝতে পেরেছেন, আমি যা দেখি। আমরা আমাদের সাইফুর রহমান সাহেব, আপনারা যারা অনেকেই জানেন না, তিনি কিন্তু আমাদের হোমিও ডাইজেস্টের প্রত্যেকটি সেই থাকেন, কিন্তু তিনি কোনো হোমিওপ্যাথ এখনো নয়। কিন্তু হোমিওপ্যাথির কনসেপ্ট আমাদের অনেক হোমিওপ্যাথদের চাইতেও তার মধ্যে ভালো আছে। যাই হোক, ধন্যবাদ সাইফুর রহমান সাহেব। নাইম ইসলামের আরেকটা কমেন্টস এখানে দেখতে পাচ্ছি, থ্যাংকস স্যার, মে আল্লাহ ব্লেস ইউ, আপনাকেও আল্লাহ রহম করুক। ইনশাল্লাহ আমাদের কথা দেখা সবকিছুই হতে থাকবে এবং আপনার জীবনও সাফল্যমণ্ডিত হোক নতুন বছরে। আরো কেউ কমেন্টস করেছেন কিনা আমি জানি না, আমার কাছে এই কয়টাই দেখাচ্ছে এবং এখন 10টা অলরেডি বেজে গিয়েছে। আমি আপনাদের আর আটকে রাখবো না। একটা বেশ সময় নিয়েই আমি আজকে অনেকদিন পরে আপনাদের কমেন্টসগুলো পড়লাম এবং আগামীতেও আরো বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন ব্যাপার নিয়ে মাঝে মাঝেই দেখা হবে। এমন নয় যে ব্যস্ততার দরুন আপনাদের সাথে দেখা হবে না, ব্যাপারটা এরকমও নয়। আগামীতে আবার কোনো একটা প্রসঙ্গ, কোনো একটা বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশাটি রাখছি। এবং আমি আমার আলোচনা আসলে শেষ করে দিতে যাচ্ছি। আপনাদের প্রশ্ন হয়তো আরো রয়েছে কিনা আমি জানি না, আমার কাছে যে কয়টা কমেন্টস ছিল এখানে আমি সেগুলোর উত্তর দিলাম। তারপরেও কোনো প্রশ্ন থাকলে আপনারা করে রাখবেন, আমি পরে দেখবো আপনাদের কমেন্টসগুলো। আর এখানে যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে আরেকটা বার ধন্যবাদ জানিয়ে নতুন বছর আপনাদের সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং হোমিওপ্যাথির জন্য যা করণীয় সেই কাজটিতে কমিউনিটির একজন অংশীদার হিসেবে আপনার দায়িত্বটি আপনি যথাযথভাবে পূর্ণ করবেন, সেই প্রত্যাশা রেখে আমি আজকে আমার আলোচনাটি এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আগামীতে।